হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এডু গাইড। আর আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির একটি সেট, জেনারেল সায়েন্সের উপরে একটি সেট, এবং এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে খুব হেল্প করবে। তো চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলা রয়েছে, দেখো, ইন ফটোসিনথেসিস লাইট রিয়াকশন টেক প্লেস ইন। সালোক সংশ্লেষের যে আলোক দশা, সেই আলোক দশা কোথায় সম্পন্ন হয়? তোমাদের প্রত্যেক দিনের মতোই চারটে অপশন রয়েছে। এমসিকিউ কোশ্চেনে চারটে অপশন এখানে রয়েছে। প্রথম অপশন রয়েছে সাইটোসোল, অপশন বি গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট, অপশন সি স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট, আর অপশন ডি রাইবোসোম। তোমাদের বলতে হবে যে সালোক সংশ্লেষের যে আলোক দশা, লাইট রিয়াকশন, সেই লাইট রিয়াকশন কোথায় ঘটে থাকে। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট। যদি তোমাকে কোশ্চেনটা এরকম করা হতো যে ডার্ক রিয়াকশন বা ডার্ক ফেজ কোথায় হয়ে থাকে, তাহলে তোমাকে যে অ্যান্সারটা হয়ে যেত অপশন সি তখন হয়ে যেত। তখন হয়ে যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। অন্ধকার দশা কোথায় হয়ে থাকে? স্ট্রোমা। আলোক দশা কোথায় হয়ে থাকে? গ্রানা। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় ভিভিআই কোশ্চেন, এগুলো কিন্তু ভুল করলে একেবারেই চলবে না। তোমরা এটা খেয়াল রাখবে, আলোক দশা গ্রানাতে হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের, এবং অন্ধকার দশা স্ট্রোমাতে হয়ে থাকে। এর পরের প্রশ্ন আমরা দেখব, লোয়েস্ট রেট অফ ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন। সব থেকে কম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কোন আলোতে হয়ে থাকে? ব্লু লাইট, অরেঞ্জ লাইট, গ্রিন লাইট, না রেড লাইট? তো দেখো, এটার সঠিক অ্যান্সার তোমরা যেটা করবে সেটা হচ্ছে অপশন সি, গ্রিন লাইট। গ্রিন লাইটে সব থেকে কম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হয়ে থাকে। এখানে যদি তোমাকে এই লোয়েস্টটা না দিয়ে বলা হতো যে হাইয়েস্ট, তাহলে কি অ্যান্সার করতে? তাহলে যে অ্যান্সারটা তোমরা করতে রেড লাইট। তাহলে সব থেকে বেশি সালোক সংশ্লেষ কোথায় হয়ে থাকে, কোন আলোতে হয়ে থাকে? লাল আলোতে। সব থেকে কম কোথায় হয়ে থাকে? গ্রিন আলোতে বা সবুজ আলোতে। খেয়াল থাকবে, এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলা রয়েছে, দ্য নন পয়জনাস স্নেক ইজ। এই প্রত্যেকটা প্রশ্নই জেনারেল সায়েন্সের কিন্তু বিভিন্ন ইয়ারে এসেছে। ডাব্লিউবিসিএস থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এইসব প্রশ্নগুলো দেখা গেছে। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। তো এইখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, দ্য নন পয়জনাস স্নেক, সব থেকে বিষ নেই বা বিষহীন সাপ, এই সাপ কোনটি? ভাইপার, ক্রেট, পাইথন, না কোরাল স্নেক? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, পাইথন। পাইথন হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে নন পয়জনাস স্নেক বা বিষহীন সাপ। এর পরের প্রশ্ন, কোলেস্টেরল ইজ এ। কোলেস্টেরল কি? কোলেস্টেরল স্যাচুরেটেড ফ্যাট, না আনস্যাচুরেটেড ফ্যাট, না স্টেরয়েড, না ডাইগ্লিসারাইড? তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্টেরয়েড। কোলেস্টেরলকে আমরা স্টেরয়েড বলে থাকি। পরের প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্টেন সিলভার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে কোনটার মধ্যে সিলভার থাকে না? হর্ন সিলভার, জার্মান সিলভার, রুবি সিলভার, লুনার কস্টিক। দেখো, তিনটেই পরবর্তীতে সিলভার কথাটা লেখা রয়েছে। তারপরে রয়েছে লুনার কস্টিক। তো তোমরা ভাববে যে তিনটেই যেহেতু সিলভার লেখা রয়েছে, তার মানে এই তিনটের মধ্যে সিলভার রয়েছে। বাকি যে লুনার কস্টিক লেখা রয়েছে, এটার মধ্যে হয়তো সিলভার নেই। এভাবে তোমরা যদি অ্যান্সার করে আসো, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি, জার্মান সিলভার। তো দেখো, জার্মান সিলভারে কি থাকে আমরা দেখিনি। জার্মান সিলভারে সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে কপার। কপার প্রায় 50% থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক প্রায় 20% থাকে। তারপরে যেটা থাকে নিকেল। নিকেল বাকি 30% থাকে। তাহলে জার্মান সিলভারে কোন তিনটে ধাতু আমরা দেখতে পাচ্ছি? কপার, জিঙ্ক এবং নিকেল। এই কপার সব থেকে বেশি যদি বলা হয় কোন ধাতু থাকে, তাহলে অবশ্যই
অ্যান্সার হবে কপার। যদি বলা হয় সব থেকে কম কোনটা থাকে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে জিঙ্ক। তাহলে বোঝা গেল। তাহলে এই জার্মান সিলভারে কিন্তু কোনো রকম সিলভার দেখা যায় না। এর পরের প্রশ্ন, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই। এখানে তিনটে জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইলেকট্রনকে ডিসকভার্ড করেছিল, তারপরে প্রোটনকে ডিসকভার্ড করেছিল, এরপরে নিউট্রনকে ডিসকভার্ড করেছিল। এটা তো আমাদের কোশ্চেনেই জানতে চেয়েছে। তাহলে নিউট্রন ডিসকভার্ড করেছিল জেমস চ্যাডউইক। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেছিল। তোমরা এটা খেয়াল রাখবে, সালটাও খেয়াল রাখতে হবে। 1932 সালে জেমস চ্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেছিল। এরপরে চলে আসছি যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল। এই যে অপশন বিতে দেখছো জে জে থমসন, ইনি ইলেকট্রনের আবিষ্কর্তা। জে জে থমসন। জে জে থমসন কবে ইলেকট্রন আবিষ্কার করেছিল? তোমাদের যেটা খেয়াল রাখতে হবে 1897, 1897 সালে। এরপরে বাকি একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে প্রোটন। প্রোটন দেখো অপশন সিতে যেটা রয়েছে রাদারফোর্ড। এই আর্নেস্ট রাদারফোর্ডই কিন্তু প্রোটন আবিষ্কার করেছিল। মনে থাকবে এই তিনটে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে কে ডিসকভার্ড করেছিল। তাহলে তোমরা খেয়াল রাখবে ইলেকট্রন জে জে থমসন, প্রোটন আর্নেস্ট রাদারফোর্ড এবং নিউট্রন আমরা জেনে নিলাম জেমস চ্যাডউইক। তো চলো পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান হুইচ অফ দ্য রেজ ইজ মোস্ট ডেঞ্জারিয়াস? সব থেকে ক্ষতিকর রে কোনটি? আলফা রে, বিটা রে, গামা রে না এক্স রে? এটা আশা করি তোমাদের আর বলার অপেক্ষায় থাকে না। এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গামা রে। গামা রে হচ্ছে সব থেকে মোস্ট ডেঞ্জারিয়াস রে। পরের প্রশ্ন দেখব, দ্য ওয়েভ লেংথ অফ ভিজিবল লাইট লাইজ বিটুইন। আমাদের যে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট, এই ভিজিবল লাইটের ওয়েভ লেংথটা কত? 200 থেকে 400 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার, 700 থেকে 1000 ন্যানোমিটার না 1000 থেকে 2000 ন্যানোমিটার? তোমাদের বলতে হবে যে ওয়েভ লেংথের ভিজিবল লাইটের যে ওয়েভ লেংথ তার ন্যানোমিটারটি কত। এখানে দেখো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 400 থেকে 700 ন্যানোমিটার। পরের প্রশ্ন বলা রয়েছে, লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ। লাইট ইয়ার বা বাংলাকে যেটা বলা হয় আলোক বর্ষ, এই লাইট ইয়ার কিসের ইউনিট? টাইম, ডিস্ট্যান্স, লাইট না ইন্টেন্সিটি অফ লাইট? এখানে অপশন সি এবং ডি একটু ভালো করে লক্ষ্য করো, লাইট এবং ইন্টেন্সিটি অফ লাইট। তোমরা লাইট ইয়ার এই কথাটা দেখে তোমরা কখনোই অপশন সি এবং ডি অ্যান্সার করো না, কেননা এটা সঠিক অ্যান্সার যেটা হবে ডিস্ট্যান্স, দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। পরের প্রশ্ন বলা রয়েছে, টর ইজ এ ইউনিট অফ। এটা কিন্তু এবছরে যে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা তোমাদের হয়ে গেল প্রিলিমিনারি, সেই কনস্টেবল নয়, এসআই, ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারিতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল 2021-এ। তোমরা রিসেন্টলি 5th ডিসেম্বর যে পরীক্ষাটা দিয়ে আসলে ডাব্লিউবিপি এসআই সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে টর ইজ এ ইউনিট অফ। টর কিসের একক? ফোর্স, প্রেশার, ওয়ার্ক না পাওয়ার? তো এটা খেয়াল রাখবে, টর হচ্ছে প্রেশার বা চাপের একক। টর প্রেশার বা চাপের একক। তাহলে প্রেশার বা চাপের আরেকটাও একক আছে যেটা সবারই জানা, সেটা হচ্ছে পাস্কাল। কোশ্চেন সেটার কি করেছে, এই পাস্কালটা না দিয়ে দিয়েছে তার আরেকটা ইউনিট, সেটা হচ্ছে টর। তাহলে টরও প্রেশারের ইউনিট এবং পাস্কালও হচ্ছে প্রেশারের ইউনিট, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এর পরের প্রশ্ন দেখব, হ্যাভার্সিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ। হ্যাভার্সিয়ান সিস্টেম কিসের পার্ট? কিডনি, বোন, হার্ট না ব্রেন? কিডনি বা বৃক্ক, বোন বা হাড়, হার্ট বা হৃৎপিণ্ড, আর ব্রেন বা
তোমাদের বলতে হবে হ্যাভার্সিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি হয়ে যাবে এটার সঠিক উত্তর, বোন। দ্য লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল ইজ, দ্য লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল, নার্ভ সেল, হেপাটোসাইট বা যেটাকে আমরা বলে থাকি লিভার সেল। এরপরে অপশান সিতে রয়েছে ব্লাড সেল আর অপশান ডি মাসেল সেল। আমাদের প্রশ্নটা হচ্ছে লংগেস্ট সেল আমাদের জানতে চেয়েছে, তাহলে লংগেস্ট সেল তোমরা খেয়াল রাখবে নার্ভ সেল হয়ে যাবে এটার সঠিক উত্তর। এখানে লংগেস্ট না দিয়ে যদি বলা হতো এই কোশ্চেনটায় যে লার্জেস্ট সেল, তাহলে তোমরা কি অ্যান্সার করতে? তাহলে যেটা অ্যান্সার করতে এগ অফ অস্ট্রিচ বা উট পাখির ডিম। এই এগ অফ অস্ট্রিচ বা উট পাখির ডিম এটা হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট সেল। এবং যদি তোমাকে বলা হতো যে স্মলেস্ট সেল, এগুলো খেয়াল রাখবে। এটার সাথে সাথে কিন্তু এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে। তাহলে স্মলেস্ট সেল যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে কি বললাম? স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা, লার্জেস্ট সেল এগ অফ অস্ট্রিচ বা উট পাখির ডিম, এবং লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল। বোঝা গেল? এই তিনটে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনটের মধ্যে যে কোনো একটা বা দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে। এর পরের প্রশ্ন আমরা দেখব যে দ্য নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট ইন ডিএনএ। কোন নাইট্রোজেন বেসটি ডিএনএ তে অ্যাবসেন্ট থাকে? ইউরাসিল, অ্যাডেনিন, থায়ামিন না সাইটোসিন? ইউরাসিল, অ্যাডেনিন, থায়ামিন না সাইটোসিন, এর মধ্যে যেটি অ্যাবসেন্ট থাকে ডিএনএ তে সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল ডিএনএ তে থাকে না, এটা থাকে আরএনএ তে। এর পরের প্রশ্ন দেখব ব্যাকটেরিয়া ওয়াজ ডিসকভার্ড বাই। ব্যাকটেরিয়া কে ডিসকভার্ড করেছিল? লিউয়েন হক, লুই পাস্তুর, রবার্ট হুক না রবার্ট কচ? ব্যাকটেরিয়া ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট বাই লিউয়েন হক। এভি লিউয়েন হক হচ্ছে ফার্স্ট ব্যাকটেরিয়া ডিসকভার্ড করেছিল। এর পরের প্রশ্ন দেখব হু প্রেজেন্টেড ফার্স্ট দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি। এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি যে ফার্স্ট প্রেজেন্টেড কে করেছিল? নিউটন, ক্যাভেন্ডিশ, গ্যালিলিও না এদের মধ্যে কেউ না? দেখো, স্যার আইজাক নিউটন না হেনরি ক্যাভেন্ডিশ না গ্যালিলিও কে করেছিল? না অ্যান্সার হবে অপশান বি হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ কত সালে করেছিল খেয়াল রাখবে? 1797 থেকে 98 এই সালের মধ্যে কিন্তু এই যে ভ্যালু অফ জি, জি এর ভ্যালু এক্সপেরিমেন্টাল করেছিল হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ সম্পর্কে আমরা যেটা জেনে থাকি বা যেটা আরেকটা প্রশ্ন আসে, ইনি কিন্তু হাইড্রোজেনের আবিষ্কর্তা। হাইড্রোজেন গ্যাসের আবিষ্কর্তাও কিন্তু হেনরি ক্যাভেন্ডিশ। এই হাইড্রোজেন গ্যাস কবে আবিষ্কার করেছিল? না 1766 সালে। এটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে। এর পরের প্রশ্ন দেখব যে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রেয়ার গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রেয়ার গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ হিলিয়াম, নিয়ন, আর্গন না জেনন? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি আর্গন। আর্গন হয়ে যাবে এটা সঠিক উত্তর। এই প্রত্যেকটা গ্যাসই কিন্তু আমাদের কি বলা হয়? না নোবেল গ্যাস। নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। কি বললাম তাহলে? প্রত্যেকটা গ্যাসই হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, এবং সব থেকে রেয়ার যেটা পাওয়া যায় অ্যাটমসফিয়ারে এটা হচ্ছে আর্গন। এর পরের প্রশ্ন এলপিজি সিলিন্ডার কন্টেন ইনসাইড। এই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছিল এবছরে। ডাব্লিউবি কনস্টেবল 2021-এ এই প্রশ্নটা এসেছিল যে এলপিজি, আমরা যে বাড়ির যে সিলিন্ডার গ্যাসে রান্না করি সেই এলপিজি সিলিন্ডার, সেই এলপিজি সিলিন্ডারে কি গ্যাস ভরা থাকে? অপশন এ দেখো একটু ভালো করে অপশনগুলো তোমরা খেয়াল করবে। অপশন এ বিউটেন অ্যান্ড আইসোবিউটেন, অপশন বি বিউটেন অ্যান্ড প্রোপেন, অপশন সি আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন এবং অপশন ডি বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রোপেন।
তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিউটেন অ্যান্ড প্রোপেন। তোমরা অনেকেই বলবে যে স্যার ডি কেন হলো না, বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। কিন্তু দেখো এখানে ডি অ্যান্সার হবে না, কেননা এবার যেটা দেখা গিয়েছে ডাব্লিউবিপি যে ডাব্লিউবিপিআরবি এখানেও অ্যান্সারটা নিয়েছে কিন্তু বিউটেন এবং প্রোপেন। এটাই কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবং এই কোশ্চেনটাই বিগত ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছিল, সেখানেও কিন্তু পিএসসি এই একই অ্যান্সার নিয়েছে, বিউটেন এবং প্রোপেন। তাই তোমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষায় যদি ঠিক করতে চাও আর এই কোশ্চেনটা যদি আসে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বিউটেন এবং প্রোপেন এই অ্যান্সারটাই করে আসতে হবে। অপশন বি, অপশন বি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তাহলে যে অ্যান্সারটা আমরা নেব সেটা হচ্ছে অপশন বি, বিউটেন এবং প্রোপেন। এরপরে চলো পরের প্রশ্ন দেখি, এবং আজকে শেষ প্রশ্ন এটাই যে অ্যালুমিনিয়াম ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম বক্সাইট বাই, বক্সাইট থেকে যে অ্যালুমিনিয়াম আমরা এক্সট্র্যাক্টেড করছি বা নিষ্কাশন করছি সেটা কোন প্রসেসে করছি? আমরা প্রত্যেকে জানি অ্যালুমিনিয়ামের ওর বা আকরিক হচ্ছে এই বক্সাইট। তাহলে দেখো প্রসেস চারটে নাম রয়েছে, বেয়ার্স প্রসেস, ডাউন্স প্রসেস, সলভে প্রসেস না অসওয়াল্ড প্রসেস। কোন প্রসেসের মাধ্যমে আমরা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাচ্ছি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিয়ার্স প্রসেস। তোমরা খেয়াল রাখবে বিজ্ঞানী কার্ল জোসেফ বেয়ার এই বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে বিয়ার্স প্রসেস। এই বিয়ার প্রসেসের মাধ্যমেই কিন্তু বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় এবং যেটার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে। ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়ে থাকে। তো বোঝা গেল। তো এই ছিল আজকের ক্লাস, রেলওয়ে গ্রুপ ডির জেনারেল সায়েন্সের উপরে টপ মোস্ট যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় বা বিগত পরীক্ষাতে যেসব প্রশ্নগুলো এসেছিল জেনারেল সায়েন্স থেকে, সেই ধরনেরই প্রশ্ন আজকে তোমাদের সামনে রাখলাম। এরকম ক্লাস আরও চলতে থাকবে। তোমরা এরকম আরও নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সাথে সর্বদা আছি এবং এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে থ্যাংক ইউ।